Good evening, everybody. Our today's topic is Ohm's law. It is a topic of class 12 of all boards. So let's start the class, and all of our students are cordially invited. And just आज हम ओहम्स लॉ के बारे में पढ़ने वाले हैं, जो कि क्लास 11-12 का टॉपिक्स है। इसमें आज हम बहुत डिटेल में इसको स्टडी करेंगे। इसके रिलेटेड जो प्रॉब्लम्स वगैरह क्लास 11-12 में आते हैं उसके बारे में सारे के सारे हम पढ़ेंगे। आज का हमारे टॉपिक्स হচ্ছে ওহমস ল। ক্লাস 12 টপিক সেটা। তো সবাই এটা মন দিয়ে দেখবে। এখান থেকে যেই নিট লেভেলে এবং বোর্ড লেভেলের হায়ার লেভেলে যে ধরনের বোর্ড লেভেল তো আছেই, তো বেসিক থেকে শুরু করে হায়ার মোস্ট লেভেলে যেরকম অঙ্ক হতে পারে সেগুলো সব আজকে আমরা আলোচনা করবো। ওকে। Ohm's law states that potential difference applied across a conductor is directly proportional to current flowing in it, provided all other physical condition, that is temperature and physical quantity, provided temperature and other physical quantities remains constant. এটা হচ্ছে তোমার ওহমস ল ওপর মানে স্টেটমেন্টটা। তো আমি আগে একটা সার্কিট আঁকি, তাহলে তোমরা বুঝতে পারবে। বাট দিস ইজ এ রেজিস্টার, এর দু প্রান্তে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড? ওই ব্যাটারির বড় টার্মটাকে দুটো দুটো লাইন দিয়ে ব্যাটারিকে সিম্বলাইজ করা হয়। বড়টাকে বলা হয় প্লাস আর ছোটোটাকে বলা হয় মাইনাস। তো এটা হচ্ছে রেজিস্টার, হচ্ছে এটাকে বলা হচ্ছে রেজিস্টার। এটাকে রেজিস্টার বলে কেন তার ব্যাখ্যা আমি পরে আসছি একটু। তার আগে দেখো, যে ব্যাটারি অ্যাপ্লাই করলে এবার যেই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল সেটা আগে বোঝো। ফর এক্সাম্পল, এখানে যে রেজিস্টারটা আছে সেটা সম্বন্ধে কেউ কিছু জানে না। ফার্স্টে কি অ্যাপ্লাই করলো না, ভোল্টেজ অ্যাপ্লাই করলো, যেই ভোল্টেজটা ছিল ভি। তাহলে ভোল্টেজটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। হোয়াট ইজ কারেন্ট? না, কারেন্ট তোমরা জানো বেসিক জিনিসটা, না জানলেও আমি বলে দিচ্ছি। কারেন্ট ইজ নোন অ্যাজ কিউ বাই টি। হোয়াট ইজ কিউ? কিউ ইজ দ্য চার্জ, অ্যামাউন্ট অফ চার্জ। Q is the amount of charge. And T is the time. তো I is equal to Q by T. I টা কি, কারেন্টটা কি না, এখানে দেখো উপরে কিউটা হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ, তাহলে টিটা হচ্ছে টাইম। তাহলে পার ইউনিট অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং পার ইউনিট টাইম ইজ হোয়াট? কারেন্ট। মানে একক সময় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ চার্জ যায় সেটাই কারেন্ট, ঠিক আছে। তো এবার দেখো উপরের সার্কিটটা, এই যে ভি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, ফলে সার্কিটে যে কারেন্টটা পাচ্ছি আই। ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? এটুকু বুঝতে পেরেছো তো? সার্কিটে ভোল্টেজ ভি অ্যাপ্লাই করেছি, তারপরে কারেন্টটা পাচ্ছি আই। এইবার ওহম যে এক্সপেরিমেন্টটা করেছিল সেটা আমি বলছি, এক্সপেরিমেন্টটা কোত্থেকে এসেছিল। ওহমস ল জানতে গেলে, এটা না জানলে কেউ কিছু বুঝতে পারবে না। কোত্থেকে রেজিস্ট্যান্স আসলো, এগুলো ওহমস ল আসলো কোত্থেকে। না, ফার্স্টে রেজিস্ট্যান্স সম্বন্ধে কোনো কনসেপ্ট ছিল না, কেউ জানতো না। তো ফার্স্টে এক্সপেরিমেন্টটা হয়েছিল এই ভোল্টেজ অ্যাপ্লাই করে যে কারেন্টটা পেয়েছে, সেই ক্ষেত্রে বিভিন্ন ভোল্টেজ অ্যাপ্লাই করছে এবং তার ক্ষেত্রে করসপন্ডিং কারেন্টগুলো কাউন্টিং করছে। সেটা করে কি করেছে না, একটা চার্ট বানিয়েছে। ফর এক্সাম্পল, আমি এখানে এই অ্যাপ্লাইড ভোল্টেজ আর কারেন্ট, ভোল্টেজের এককটা হচ্ছে ভোল্টে আর আইটা হচ্ছে অ্যাম্পিয়ারে। আইটা হচ্ছে অ্যাম্পিয়ারে। এবার ফার্স্টে যখন 0 ভোল্টেজ ছিল, কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করেনি, তখন কারেন্টও 0 পেয়েছে। ওকে। এইবার তারপরে ভোল্টেজ 2 ভোল্ট দিল, তার জন্য কারেন্ট পেলো দেখলো
4 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তারপরে ভোল্টেজটাকে একটু বাড়ালো, এটা দিল 4 ভোল্ট দিল, ঠিক আছে। এবার এই কারেন্টটা পেল 8 অ্যাম্পিয়ার, ভোল্টেজটা আর একটু বাড়ালো, 8 ভোল্ট দিল, তার জন্য কারেন্ট পেল 16 অ্যাম্পিয়ার। মানে ভোল্টেজ ডবল হবে ওই সময়। না, এই আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। 16 এরকম কোনো ব্যাপার নেই, বিভিন্ন রেজিস্টারের ক্ষেত্রে বিভিন্ন হবে, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এই হয়েছিল বেসিক এক্সপেরিমেন্ট। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি সবাইকে। তো ফার্স্টে যখন 0 ভোল্ট দিয়ে দেখলো, এবার তুমি যদি দেখো এক্সপেরিমেন্টটা, 0 ভোল্ট দিয়ে দেখলো কারেন্ট কোনো মানে 0 ভোল্ট মিনস কোনো ব্যাটারিতে কোনো ভোল্টেজই দেয়নি, কোনো ব্যাটারি লাগেনি, তখন কোনো কারেন্ট নেই। ফার্স্টে একটু ভোল্টেজ দিল, দেখলো কারেন্ট পেয়েছে 4 অ্যাম্পিয়ার। আবার একটু ভোল্টেজটা বাড়ালো, দেখছে কারেন্টটা আর একটু বাড়লো, 4 যখন করলো 8, আবার ভোল্টেজটা আরও বাড়িয়ে 8 করলো, তখন ভোল্টেজটা আরও বাড়লো 16। তার মানে এইখানে একটা জিনিস বোঝা যাচ্ছে এই এক্সপেরিমেন্ট করে, যে এর 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 থেকে কি রেজাল্টটা পেল, যে ভোল্টেজ বাড়লে, ভোল্টেজটা যদি সার্কিটে বাড়ানো হয় তাহলে কারেন্টও বাড়ছে। বোঝা গেল? এবার সিমিলারলি তুমি 16 ভোল্টে যখন ছিল 32 অ্যাম্পিয়ার কারেন্ট, সেখান থেকে উল্টো দিকে গেল, 16 থেকে কমিয়ে দিল 8 ভোল্ট, 4 ভোল্ট, তখন দেখছে কারেন্ট আবার কমে যাচ্ছে। বোঝা যাচ্ছে? তার মানে কি ভোল্টেজ কমালেও কারেন্ট কমছে, ভোল্টেজ বাড়ালেও কারেন্ট বাড়ছে। তার মানে এই এক্সপেরিমেন্ট থেকে এটা বোঝা গেল যে ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু কারেন্ট। ডাইরেক্টলি প্রপোর্শনাল। ক্লিয়ার? এইবার এই যে ডেটাটা পেয়েছে, এই যে ডেটাটা পেলো এখানে, ফার্স্টে ধরো অ্যালুমিনিয়ামের ছোট্ট একটা তার নিয়ে এক্সপেরিমেন্টটা করলো, সেই ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের একটা ডেটা পেলো, ঠিক আছে। তারপরে তামা নিল, কপার নিল, গোল্ড নিল, বিভিন্ন তার নিয়ে এক্সপেরিমেন্টটা করলো, এবং সেই ক্ষেত্রে ভোল্টেজ এবং ভোল্টেজের ভ্যালুটা সেমই রাখলো। দেখা যাচ্ছে যখন নাকি মেটেরিয়ালগুলো চেঞ্জ করে দিচ্ছে, কারেন্টের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাট এ গিভেন ভোল্টেজ। ফর এক্সাম্পল, এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল, আমি একটা উদাহরণস্বরূপ বলছি, এটা কোনো মেটাল ওয়ান, এক সেকেন্ড, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেটাল ওয়ান, একটা মেটাল নিল, তার ক্ষেত্রে এই ডেটা পেল। বুঝতে পারছো এটা? এই যে সবাই আছো তো ক্লাসে? এবার দেখো, হ্যালো, এটা হচ্ছে মেটাল টু এও সেম ভোল্টেজ 0 থেকে বাড়ালো, সেখানেও দেখছে ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়ছে। ক্লিয়ার? দেখো ভোল্টেজ 0 থেকে বাড়াচ্ছে, কারেন্ট বাড়ছে। কিন্তু আগের মেটাল ওয়ানে যেই ভোল্টেজের জন্য যেই কারেন্টটা পেয়েছিল, মেটাল টুয়ে সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। দেখো ওর ক্ষেত্রে 0-তে 0 ভোল্ট, 2-এ ওর মেটাল ওয়ানে যখন 2 ভোল্ট ছিল তখন ওর কারেন্ট ছিল 4, আর এইখানে কত 2 ভোল্ট যখন দিয়েছে কারেন্ট 1 অ্যাম্পিয়ার। ওর যখন 4 ভোল্ট ছিল মেটাল ওয়ানে তখন আই ছিল, কারেন্ট ছিল 8, আর মেটাল টুয়ে কত হয়েছে 2 অ্যাম্পিয়ার। তাহলে বুঝতেই পারছো ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে, বাট নেচারটা এখানেও সেম আছে। মেটাল টু এর ক্ষেত্রেও ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ছে, এই রিলেশনটা মেনটেন করছে, কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো? তার মানে বুঝলো বিভিন্ন মেটালের ক্ষেত্রে বা বিভিন্ন মেটেরিয়ালের ক্ষেত্রে একটা কিছু থাকবে যেটা নাকি ভ্যারি করবে। এইবার এর পরের ডিসকাশনেই সেটা বুঝতে পারবে। তার মানে এই এক্সপেরিমেন্ট থেকে এটা বুঝতে পারলো যে যেটাই হোক, ভি ইজ প্রপোর্শনাল টু আই। এবার প্রপোর্শনাল টু সরাতে গেলে কি হয়, ইকুয়েশন আনতে গেলে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টটা কি বললো আর ইন্টু আই, মানে আর স্ট্যান্ডস ফর রেজিস্ট্যান্স, আর স্ট্যান্ডস ফর রেজিস্ট্যান্স। এইবার এক্সপেরিমেন্টটা তোমরা বুঝতে পারবে। দেখো
কেন দুই সেকেন্ড মেটালের ক্ষেত্রে ভোল্টেজ একটা সার্টেন গিভেন ভোল্টেজে, ফর এক্সাম্পল আমি এখানে 4 ভোল্টেজ দেখি, 4টা নিচ্ছি, 4টা নিয়ে স্টাডি করছি, ওর যখন 4 ভ্যালু ভোল্টেজ তখন কারেন্ট 2, আর এই ফার্স্ট মেটালটার যখন ভ্যালু 4 ভোল্টেজ, ওর অ্যাক্রসে যখন 4 ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে তখন ওর ভোল্টেজ কারেন্ট কত 8, দেখতে পাচ্ছ? তাহলে এই ডিফারেন্সটা কেন হচ্ছে, তার মানে বুঝতে পারলো ওই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টে ডিফারেন্স আছে। তার মানে মেটাল টু মেটাল বা মেটেরিয়াল টু মেটেরিয়াল কোনটা চেঞ্জ হবে না, ওই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেটাকেই নাম দিল রেজিস্ট্যান্স। দেখো এই ইকুয়েশানে রেজিস্ট্যান্সের ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায় তাহলে অ্যাট এ গিভেন ভোল্টেজ কারেন্টটা চেঞ্জ হবে। বুঝতে পারছো? ইয়েস অর নো? ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ তো এখানে তুমি ভিটা 2 করে দাও, যদি ভোল্টেজ আমি যেইটা নিয়ে স্টাডি করেছি এইখানে কি ছিল, প্রথমের ক্ষেত্রে আমি ভোল্টেজটাকে ফিক্সড করেছি 4 ভোল্ট, তাহলে ওর জন্য কারেন্ট বেরিয়েছে 8, তাই তো? তাহলে প্রথম মেটালের ক্ষেত্রে রেজিস্ট্যান্স কত হবে, 4/8 মানে হাফ ওহম, ক্লিয়ার? তাহলে ফর মেটাল 1 at R will be what, at voltage of 4 voltage, তখন কত হবে, আমি যদি 4টাকে স্ট্যান্ডার্ড নিই মানে ভোল্টেজটা নিই, 4/8 equals to half ohm, clear? And for metal 2, দেখো ভোল্টেজ আর এ ওর কত ভ্যালু ছিল, 4/2 ছিল অ্যাম্পিয়ার, ভোল্টেজ যখন 4 ছিল তখন কারেন্ট কত ছিল 2, তাই তো? তাহলে কত রেজিস্ট্যান্স হলো 2 ওহম। তাহলে বুঝতে পারলে দুটোর কি চেঞ্জ হয়েছে না, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, দ্যাট ইজ রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়েছে। বোঝা গেল ম্যাথামেটিক্যালি ব্যাপারটা? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে দুই ক্ষেত্রে কিসের ভ্যারিয়েশন হয়েছে, শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ হয়েছে। প্লিজ ম্যাথামেটিক্সটাকে একটু বোঝো, সবাই জানো অনেকে যে কোনো স্টেট লাইন এর ইকুয়েশন কি হয়, এনি স্টেট লাইন পাসিং থ্রু অরিজিন তার ইকুয়েশন কি হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় এটা এক্স অ্যাক্সিস, তাহলে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দিস লাইন, এই লাইনটার ইকুয়েশন কি হবে, দিস ইজ ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাই তো? ওয়াই ইকুয়াল টু এম এক্স, হিয়ার হোয়াট, এখানে কিন্তু সিটা 0, যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। হোয়াট ইজ সি? সি হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেপশন। তো এখানে যেহেতু এটা অরিজিন দিয়ে গেছে তার ফলে সিটা 0। তো সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার দেখো এইখানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে সি 0 হয়ে গেল। তাহলে এইখানে হোয়াট ইজ এম, এমটা হচ্ছে স্লোপ, এম হচ্ছে স্লোপ অফ দ্য কার্ভ, তাই তো? তার মানে ওয়াই বাই এক্স যদি করো তাহলে তোমার সিম্পলি স্লোপটা বেরিয়ে যাবে, ক্লিয়ার? তো তোমাদের ওহমস ল থেকে দুই ধরনের প্রবলেমস আছে গ্রাফিক্যাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখো। একটা আছে ওয়াই অ্যাক্সিস বরাবর ভি নেবে, এক্স অ্যাক্সিস বরাবর আইকে রাখবে, ঠিক আছে? তাহলে এর ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশন এর ইকুয়েশনটা কি, সবার আগে ইকুয়েশনটা লিখে নেবে যে ওহমস লর ইকুয়েশনটা ভি ইকুয়ালস টু আই আর, ক্লিয়ার? তাহলে ইট ইজ এ স্ট্রেট লাইন ইকুয়েশন। দেখো ভি এবং আর এর মধ্যে রিলেশনটা কীরকম আছে, ভি এর পাওয়ার 1 এর সাথে আর এর পাওয়ার 1 এই রিলেশন। তো ইট ইজ এ ওয়ান ডাইমেনশনাল বা একঘাত সমীকরণ বাংলায় যাকে বলে, বা ইংলিশে বলতে পারো ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন। তো এর ইকুয়েশনটা, এর নেচারটা কী হবে, অবভিয়াসলি এ স্ট্রেট লাইন হবে,
ইট উইল বি স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। কেন দেখো, কেন অরিজিন দিয়ে যাবে? বিকজ যখন তুমি v0 তখন আইটাও 0 হবে, বুঝতেই পারছো। v0 হলে i ইকুয়াল টু কি, v/r, তো 0/r মিনস 0, তো স্যাটিসফাই করে গেলে এটা অরিজিন দিয়ে যাবে। এইবার দেখো আগেরটা কেন দিলাম, এখানে খুব ইম্পর্টেন্টলি দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর যে থাকবে আর এক্স অ্যাক্সিস বরাবর যে থাকবে তার রেশিও কি হবে, স্লোপ হবে। ইয়েস অর নো সৌরভ, ক্লিয়ার? তাহলে আচ্ছা, v ইকুয়ালস টু আই আর, তো এইখানে যেটা ছিল, তো স্লোপটাই দিচ্ছে আমাকে y/x করলে তোমার স্লোপ বেরিয়ে যাবে। তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যে থাকবে, ভেরি ইম্পর্টেন্ট, ওয়াই অ্যাক্সিস বরাবর যে থাকবে আর এক্স অ্যাক্সিস বরাবর যে থাকবে, এই দুটোর রেশিও y/x করলে তুমি স্লোপ পাবে। তো এইখানে দেখো ওহমস লর কার্ভ অনুযায়ী v ইকুয়ালস টু আই আর, এবার ওয়াই অ্যাক্সিস বরাবর v কে রেখেছে আর এক্স অ্যাক্সিস বরাবর i রেখেছে, তাহলে v/i করলে কি বেরোবে, স্লোপ বেরোবে। এই কার্ভটার ভিআই কার্ভের স্লোপ বেরোবে, তাই তো? ইয়েস অর নো? তো ভিআই কার্ভের স্লোপ বেরোবে, কি হবে, দিস উইল বি দ্য স্লোপ অফ দ্য কার্ভ। এইবার তুমি ওহমস লর ইকুয়েশনটা অ্যাপ্লাই করো, এইখান থেকে v/i কত আসছে, আর আসছে, ক্লিয়ার? দেখতেই পাচ্ছ। তার মানে ভিআই কার্ভ যদি ওয়াই অ্যাক্সিস বরাবর v থাকে আর এক্স অ্যাক্সিস বরাবর i থাকে, এই কার্ভের স্লোপটা কি দেবে, ইট উইল গিভ ইউ দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স। বোঝা গেছে? তাহলে ভিআই কার্ভের থেকে তুমি কি পাবে, রেজিস্ট্যান্সের ভ্যালুটা পাবে এর স্লোপের থেকে। স্লোপ তো তোমরা 9-10 পড়েছো, কি করে একটা কার্ভের থেকে স্লোপ বার করে, এরকম করে বার করতে পারো বা যে কোনো একটা পয়েন্ট থেকেও বার করতে পারো। স্ট্রেট লাইনে কি, স্ট্রেট লাইনের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এর সমস্ত পয়েন্টে স্লোপটা কনস্ট্যান্ট থাকে। ইয়েস অর নো দেবায়ু? এটা ভালো বুঝেছিলে তোমার সাবজেক্টের ইসে? হ্যাঁ। সৌরভ জানো তো, স্ট্রেট লাইনের সমস্ত পয়েন্টে স্লোপটা কনস্ট্যান্ট থাকে। ইচ অ্যান্ড এভরি পয়েন্ট অন দিস স্ট্রেট লাইন তার রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকে বিকজ ইট ইজ স্ট্রেট লাইন। তো এইভাবে স্লোপটা বার করতে পারবে, ঠিক আছে? এই গেল একটা ক্যাটাগরি অফ প্রবলেম, এইগুলো জেনে রাখা দরকার কোথার থেকে আমরা স্লোপটা। তাহলে ভিআই কার্ভের স্লোপ কি দেবে, রেজিস্ট্যান্স দেবে। এবার এক্সামে সেকেন্ড টাইপ অফ প্রবলেম দেয়, কার্ভ লাইনের ওপর ওয়াই অ্যাক্সিস বরাবর আই থাকবে, এক্স অ্যাক্সিস বরাবর ভি থাকবে। তাহলে এর ক্ষেত্রেও ইকুয়েশনটা কী হবে, স্ট্রেট লাইনই হবে, জানা কথা। কারণ কি, আমাদের ইকুয়েশনটা ভি ইকুয়ালস টু আই আর, মানে কি দেখো এখানে বসিয়ে ভি ইকুয়ালস টু আই ইকুয়াল টু 0 হলে কি হবে, ভিটা 0 হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। সো দ্যাটস ওয়াই ইট ইজ স্ট্রেট লাইন। এইবার ব্যাপারটা হচ্ছে এইটার স্লোপ কি দেবে, হোয়াট উইল বি দ্য স্লোপ অফ দিস কার্ভ। তাহলে আমি কি বলেছিলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা থাকে তার y/x করলে স্লোপ পাবে। তো এইখানে স্লোপটা কি হবে, ইন দিস কেস এই আইভি কার্ভের জন্য স্লোপটা কি হবে, i/v উইল বি দ্য স্লোপ, ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস স্লোপ, দেখো ওহমস ল ইউজ করো, এইখান থেকে i/v করো, কত বেরোবে, i/v করলে 1/r বেরোবে। সো আইভি কার্ভের জন্য স্লোপটা কত হবে, 1/r। বোঝা গেছে? হাফ হয়ে যাচ্ছে তো, বোঝা গেছে? ভিআই কার্ভ থেকে এক ধরনের অঙ্ক আসতে পারে, সেটা কি করে করবে। ভিআই কার্ভে দিয়েছে দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর ভি, এক্স অ্যাক্সিস বরাবর আই, আর দুটো লাইন দিয়েছে। দুটো লাইন মানে কি, দুটো স্ট্রেট লাইন। দুটো স্ট্রেট লাইনের ক্ষেত্রে এই দুটো স্ট্রেট লাইনকে এক্সামে যখন দেবে বলে দেবে, বুঝতেই পারছো, এই দ্য ফার্স্ট লাইন স্ট্যান্ডস ফর R1 resistance and the second line stands for R2 resistance. Clear? The second line stands for R2 resistance. The first line stands for R1 resistance, second line stands for R2 resistance. Now you have to find out, you have to say, you have three options. For example, one option is
R2 is greater than R1. Second option is R1 is greater than R2. Third is R1 is equals to R2. Fourth is C and D can't be determined. What will be your answer? এটা কি করে করবে? আমি একটা সিম্পল ট্রিক শেখাবো, সেটা সবাই মন দিয়ে শুনবে, তাহলেই ওটাই ইমপ্লিমেন্ট করবে, দেখবে কোনো অসুবিধা হবে না। সেটা হচ্ছে এটা কি করে করবে দেখো, যে কোনো একটা লাইন যেটা নাকি ওপরের দিকে থাকবে রেজিস্টারটা, বা যে লাইনটা ওপরের দিকে থাকবে তার উপরে যে কোনো একটা পয়েন্ট নেবে। ফর এক্সাম্পল আমি এই R2-র উপরে একটা পয়েন্ট নিলাম, এই ব্লু পয়েন্টটা নিলাম, ঠিক আছে? কি করে করবে স্টেপগুলো একদম ফলো করো। ওইখান থেকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটোর উপর পারপেন্ডিকুলার টানবে, টানা হলো। তাহলে এইখানে কত হলো, মানে এই সেকেন্ড কার্ভের থেকে পারপেন্ডিকুলার টেনেছো, এইখানে ফর এক্সাম্পল ভোল্টেজের ভ্যালু V2 আর তলায় এর কারেন্টের ভ্যালু কত হয়েছে I1। এবার আরেকটা পয়েন্ট নাও যেটা নাকি R1 এর উপর দিয়ে গেছে, ওই যে ওপর থেকে পারপেন্ডিকুলারটা টেনেছো সেটা R1 এর উপর দিয়ে যাবে, এই পয়েন্টটা নিলাম যেটা নাকি ওখানে ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে? এইবার কি করবে দেখো, ওর থেকে আর এক্স অ্যাক্সিস মানে আই এর উপরে পারপেন্ডিকুলার নতুন করে টানার দরকার নেই, বিকজ এটা অলরেডি টানা আছে। করবে কি না, ওয়াই অ্যাক্সিসের ওপর টানবে পারপেন্ডিকুলার, V1 দিস উইল বি V1। এইবার তোমাদের 90% কাজ হয়ে গেল। এবার সিম্পলি ওহমস ল ইমপ্লিমেন্ট করবে। তাহলে ওপরের যে সেকেন্ড কার্ভটার জন্য, আমি সেকেন্ড কার্ভটার জন্য ফার্স্টে ক্যালকুলেট করছি, ওর জন্য কি হবে, ওহমস ল অ্যাপ্লাই করো। ওখানে স্লোপটা বার করতে গেলে কি করতে হবে না, V2 ইকুয়ালস টু I1 ইন্টু R2 হবে। ওখানে ভোল্টেজের ভ্যালু V2, তাহলে দিস উইল বি I1 into R2. So your R2 becomes V2 by, আচ্ছা ওটা এদিকে সরিয়ে দিচ্ছি, R2 becomes V2 by I1। এটাকে তোমরা 1 নম্বর ইকুয়েশন নাম করো। সেকেন্ড যেটা হবে, 1 নম্বর মেটেরিয়ালটা আলোচনা করবো। 1 নম্বরে কি ছিল দেখো, 1 নম্বরের স্লোপটা বার করার সময় দেখবে ওর যখন V1 ভোল্টেজ, ওর তখন ওর মধ্যে দিয়ে কারেন্ট যাবে I1, গ্রাফ থেকে এটাই বুঝতে পারছো। 1 নম্বরের ক্ষেত্রে যখন I1 কারেন্ট যাবে, ওর ভোল্টেজটা V1 হবে। তো 1 নম্বরের ক্ষেত্রে কি হবে, V1 ইকুয়ালস টু I1 R1। ওটা হ্যাঁ, তাহলে R1 কত বেরোবে, V1 by I1। এটাকে 2 নম্বর নাম দাও। এবার সিম্পলি 1 ডিভাইডেড বাই 2 করে দাও। 1 ইকুয়েশন কি ছিল, R2 ইকুয়াল টু V2 বাই I1 আর R1 ইকুয়াল টু V1 বাই I1। তা 1 বাই 2 করলে কি হবে, R2 বাই R1 আসবে। কত থাকবে, V2 বাই V1। ক্লিয়ার? এবার দেখো গ্রাফে চলে যাও, এখানে কি দেখতে পাচ্ছ, পরিষ্কার দেখা যাচ্ছে V2 ইজ গ্রেটার দেন V1, তাই না? হোয়াট ইজ V2? V2টাকে যদি গ্রিন লাইন দিয়ে দেখাই, দিস ইজ V2। আর হোয়াট ইজ V1? V1টাকে যদি রেড লাইন দিয়ে দেখাই, দিস ইজ V1। তাহলে V2 গ্রেটার দেন V1 পরিষ্কার বোঝা যাচ্ছে। V2 greater than V1 from curve, so
your answer will be R2 greater than R1. বা 1। So your first option is correct. ক্লিয়ার? এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড টুলস। বোর্ড লেভেল এক্সামে আসলে, হাই লেভেলে থাকলে এইটা ফলো করবে। এটা করলে কি ভুল হওয়ার কোনো চান্স থাকবে না, বোর্ড লেভেলে 100% নাম্বার পাবে এবং কোনো দিন ভুল হবে না। কেন এটা ফলো করতে বলছি? এই টুলসটাই একটু পরে দেখবে অ্যাক্সিসগুলো পাল্টে দেবে, তো এই সেম অঙ্ক অ্যাক্সিসগুলো পাল্টে দেবে, তখন সেম রুল ফলো করবে, অঙ্ক কারেক্ট হয়ে বেরিয়ে যাবে। ওকে, তাহলে সেকেন্ড প্রবলেম যেটা, এরকম দিয়ে দেবে, শুধু অ্যাক্সিসটা চেঞ্জ করে দেবে। ওপর ওই ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আই, এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ভি। তাহলে এই ক্ষেত্রেও তোমাদের কোশ্চেন will be same, that is we have to determine whether or not R1 is greater than R2, second R2 is greater than R1, R1 is equal to R2, CND. নাম্বার 1। সো আমি এখন বলবো না রাইট না রং, সেম যেই রাইট প্রসেসটা তোমরা ফলো করবে। এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করবে। বেশি পাতলা হয়ে যাবে। তাহলে এইখানের ভ্যালুটা কত হবে? I2। আর সিমিলারলি এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার টানবে, সেটা কত হবে? I1। তাই তো? তাহলে এবার 1 নম্বর থেকে পরিষ্কার দেখতে পারবে যে V1 ইকুয়াল টু I1 R1 হবে। তাহলে R1 সিম্পলি বেরিয়ে যাবে। এইখানে যেটা স্ট্যান্ডার্ড সেটা দেখবে ওপরে I2 আছে, নিচে, আচ্ছা যেটা এখানে বলার, তলায় যেই ভোল্টেজটা পড়েছে সেটা লিখছি, দ্যাট উইল বি ফর এক্সাম্পল V1 ধরছি, V1। তাহলে V1 ইকুয়াল টু I1 R1, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর যখন R1 হবে, R2-র ক্ষেত্রে কত হবে? ভোল্টেজটা সেমই থাকবে, R2-র ক্ষেত্রে ভোল্টেজটা সেমই থাকবে V1-ই, কিন্তু কারেন্টটা I2 হয়ে যাচ্ছে। এইখানে তাহলে কী হবে? R1 ইকুয়ালস টু V1 বাই I1 হয়ে যাবে। সিমিলারলি তোমরা দেখতে পারবে ওই কার্ভ থেকেই যে V1 ইকুয়ালস টু কী দাঁড়াবে? I2 ইন্টু R2। তাহলে R2 কত হবে? V1 বাই I2। ইয়েস অর নো? ওকে, তাহলে এখানে যদি R2 বাই R1 করো, কত হবে? R2 বাই R1 করলে V1 কেটে যাবে, তাহলে ওপরে I1 থাকবে, নিচে I2 থাকবে। তাহলে কে বড়? I2 বড়, পরিষ্কার পিকচার থেকে দেখা যাচ্ছে যে I2টা কোনটা? I2 হচ্ছে এইটা, আর I1 হচ্ছে ছোটটা। I1 কোন পোর্শনটা? না, নিচেরটা, এইটুকু। তো তার মানে কি I2 গ্রেটার দেন I1, তার মানে কি হচ্ছে? পরিষ্কার বোঝা যাচ্ছে I1 লেস দেন I2, অ্যাজ I1 লেস দেন I2, পিকচার থেকেই বুঝতে পারবে। সো R2 লেস দেন R1 হবে। So your correct answer will be
this. Clear? বোঝা গেছে সবার কোনটা ঠিক হবে? Your right answer is first question. এই হচ্ছে একদম লুজটা এটার। আচ্ছা, give me answer. Current is scalar or vector? Vector quantity. All of you I have studied that vector sum কি করে হয়? যদি ফর এক্সাম্পল এইখান থেকে এদিকে ইস্টের দিকে রাইটের দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 40 নিউটন, ঠিক আছে, আর এই দিকেও অ্যাপ্লাই হচ্ছে, আমি এখানে একটু অন্য কালার দিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারো, এই দিকেও ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 20 নিউটন, তাহলে নেট ফোর্স কোন দিকে কাজ করবে? নেট ফোর্স উইল বি ইন দিস ডিরেকশন, দ্যাট ইজ 20 নিউটন। এই যে ফোর্সের এক্সাম্পলটা আমি বলছি, এখানে 40 নিউটন রাইট সাইডে যাচ্ছিল, লেফট সাইডে 20 নিউটন, তাহলে নেট কত হবে? রাইট সাইডে হবে 20 নিউটন। এটা বোঝা গেল। এইবার এই কারেন্টের ক্ষেত্রে এটা কি হয়? এবার দেখো কারেন্টের ক্ষেত্রে কি হবে, যদি রাইট সাইডে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যায় এবং লেফট সাইডের আরেকটা তার রাখছি আমি, এই ক্ষেত্রে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে নেট কারেন্ট যদি এখান থেকে আরেকটা তার বার করো, কত হওয়ার কথা? ফর এক্সাম্পল আমি এটাকে 20 ধরে নিচ্ছি, তাহলে কত? 20 মাইনাস 10, যদি কারেন্ট ভেক্টর হতো 20 মাইনাস 10 করলে 10 অ্যাম্পিয়ার এই দিকে যেত, যদি কারেন্টটা ভেক্টর কোয়ান্টিটি হতো। কিন্তু আলটিমেটলি দেখতে পাচ্ছ তারটা যেদিকেই ঘুরিয়ে রাখে, আমি যেমন এদিকে রেখেছি, তারটা যেদিকেই ঘুরিয়ে রাখো এর মধ্যে দিয়ে 30 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে, ঠিক আছে? তো যেটা বক্তব্য, তার মানে বুঝতে পারলে কারেন্ট ভেক্টর অ্যাডিশন রুল ফলো করছে না, ঠিক আছে? ভেক্টর অ্যাডিশন রুল ফলো করলে কি হতো, তারটা যখন তুমি এই দিকে দিতে তখনই শুধু 10 অ্যাম্পিয়ার কারেন্ট যেত, অন্যদিকে কোনো কারেন্ট যেত না। ক্লিয়ার? কি তার মানে কি, কারেন্টের ডিরেকশন আছে বাট এটা ভেক্টর অ্যাডিশন রুল ফলো করে না। এইবার আমি ডেফিনেশনে এবার রুলসটা বলছি, কোনো কোয়ান্টিটি ভেক্টর হবে কি না তার দুটো কন্ডিশন থাকে, ভেক্টর অর নট, ভেক্টর অর নট, এর দুটো কন্ডিশন থাকে। এক নম্বর হচ্ছে ডিরেকশন থাকতে হবে, the quantity must have direction, and second thing, it must follow the rule of vector addition, sum of subtraction of vector rule। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে কোনো কোয়ান্টিটি, তাহলেই সেটাকে ভেক্টর কোয়ান্টিটি বলবে। তো কারেন্টের ক্ষেত্রে কি হয়েছিল, ডাইরেকশনটা ফলো করছিল কিন্তু সামটা ফলো করছিল না, দ্যাটস ওয়াই কারেন্ট ইজ নট কল্ড ভেক্টর কোয়ান্টিটি, কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। স্কেলারটা বলছি কি করে আমরা? দ্যাটস ওয়াই কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। যার ডিরেকশন আছে সেটা ইজ এ স্কেলার। হোয়াই কারেন্ট ইজ এ স্কেলার? বিকজ কারেন্ট হ্যাজ ডিরেকশন বাট ইট ডাজন্ট ফলো দ্য রুল অফ ভেক্টর সাম অর সাবট্রাকশন, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড স্কেলার কোয়ান্টিটি। ক্লিয়ার? বুঝতে পেরেছে সবাই? হ্যাঁ স্যার। এবার বোঝা গেছে? স্যার তাহলে কারেন্ট ডেনসিটিটা কেন? ডিরেকশন আছে, কারেন্ট স্কেলার কিন্তু বুঝে গেলে কারেন্টের ডিরেকশন আছে। এইখান থেকে যেহেতু কারেন্টের ডিরেকশন আছে, as current has direction, as current has direction, এমন একটা কোয়ান্টিটি ইনভেন্ট করা হলো বা ডিফাইন করা হলো
যার ডিরেকশানটা থাকবে কারেন্টের ডিরেকশানের সমান, এমন একটা কোয়ান্টিটি ডিফাইন করা হলো বা ইনভেন্ট করা হলো যার ডিরেকশান কি হবে, কারেন্টের ডিরেকশানের সাথে ইকুয়াল হবে, এবং যেটা ভেক্টর রুলকে ফলো করবে। সেই কোয়ান্টিটিটা ইট উইল অ্যাবাইড বাই ভেক্টর সাম অর ভেক্টর সাবস্ট্রাকশন সাম অ্যান্ড সাবট্রাকশন রুল। তো ওর ডাইরেকশান থাকবে, তার ডাইরেকশান ওই কোয়ান্টিটির ডাইরেকশান কী হবে, কারেন্টের সাথে সমান, এবং ও ভেক্টর সাম রুল ফলো করবে। এই কোয়ান্টিটিটাকেই বলা হয় কারেন্ট ডেনসিটি। এই কোয়ান্টিটিটাকেই বলা হয় কারেন্ট ডেনসিটি, বা ইংলিশে বলা হয় আরেকটু ডেপথ লেভেলে ভলিউম কারেন্ট ডেনসিটি। একটু হায়ার বইয়ে দেখবে ভলিউম কারেন্ট ডেনসিটি বলা হয়। ইট ইজ ডিনোটেড অ্যাজ জে। জে এর নিউমেরিক্যাল ভ্যালু কি? নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে কারেন্ট পার ইউনিট সারফেস এরিয়া। এবার এটা আমি এক্সপ্লেনেশনে আসছি। ফর এক্সাম্পল, তোমার কাছে একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টরটার দুই দিকে ভোল্টেজ দিয়েছো, তার ফলে কি হচ্ছে, ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তাই তো? ইয়েস অর নো? ইয়েস স্যার। এবার কন্ডাক্টরটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, ক্লিয়ার? তাহলে ওর যদি ক্রস সেকশনাল এরিয়া এ হয়, তাহলে আমি বুঝতে পারব যে এ ক্রস সেকশনের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, পুরো টোটাল আই কারেন্টটা যাচ্ছে, তাই তো? তাহলে পার ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? পার ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে কারেন্ট যাবে আই বাই এ। এই কোয়ান্টিটিটাকে বলা হলো যে, এই যে কোয়ান্টিটিটা পেলে এটাকেই বলা হচ্ছে কারেন্ট ডেনসিটি বা কারেন্ট ফ্লোয়িং পার ইউনিট এরিয়া। ক্লিয়ার এত অবধি? তার মানে কোনো যদি মেটাল থাকে, যে কোনো মেটেরিয়াল, তার 10 মিটার স্কোয়ার ক্রস সেকশনাল এরিয়া, তার মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে তার কারেন্ট ডেনসিটির ভ্যালুটা কত হবে? 20/10, মানে 2 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। বোঝা গেছে? অলরেডি বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার একটা কোয়ান্টিটিস হচ্ছে, খুব ইম্পর্টেন্টলি মন দিয়ে দেখবে। আমি এখানে এটা স্পেশাল, পরের দিন আমি ইলাবোরেটলি এখানে যাব, যে স্কেলার কোয়ান্টিটি এবং ভেক্টর কোয়ান্টিটি জিনিসটা একটু রিলেশনশিপটা একটু বোঝার চেষ্টা করো। ফর এক্সাম্পল, কেউ একজন 5 মিটার হাঁটলো, যে কোনো দিকে হাঁটতে পারে, তো সেটা কি হবে? ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। 5 মিটার সে হেঁটেছে। এবার কেউ একজন 5 মিটার ইস্টের দিকে হাঁটলো, দিস ইজ রাইট সাইডটা ধরো ইস্টের ডিরেকশন, তাহলে এটা কি হবে? এটা তখন কি হয়ে যাবে? ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাবে। ফর এক্সাম্পল, ইস্টের দিকে যদি ইউনিট ভেক্টর এটা হয়, তাহলে এটা, তাহলে এই ভেক্টর কোয়ান্টিটিটা কি বলতো? এটা অ্যাকচুয়ালি স্কেলার মাল্টিপ্লাইড বাই এ ভেক্টর। এখানে ইউনিট ভেক্টরটা কি ছিল? আই ক্যাপটা, মানে ইস্টের ডিরেকশন। স্কেলারটা এখানে কি? স্কেলারটা এখানে হচ্ছে 5, 5টা হচ্ছে ভ্যালুটা, তাই তো? আর ভেক্টরটা কি? ইস্টের ডিরেকশন, আই ক্যাপ। তার মানে স্কেলার ইনটু ভেক্টর করলে তুমি কি পাবে? একটা ভেক্টর কোয়ান্টিটি পাবে। এবার সিমিলারলি দেখো, তুমি যদি কোনো স্কেলারকে ভেক্টর দিয়ে ভাগ করো, সেটাও ভেক্টর হবে। এখান থেকেই বুঝতে পারছো, দেখো। তাহলে এই যে ইউনিট ভেক্টর তোমার যেটা বেরোলো, এটাকে যদি আমি সাফিক্সে ইউনিট, এক সেকেন্ড, ইউনিট ভেক্টর, তাহলে ইউনিট ভেক্টরটা একটা যে ভেক্টর, এটা ইউনিট ভেক্টরের ডেফিনেশনও তোমরা দেখতে পারবে। এটা আলটিমেটলি কি, যে কোনো শুধু ইউনিট ভেক্টর দিয়ে উদাহরণ দিয়ে দেখাচ্ছে, এটা কি হবে তাহলে? হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস ভেক্টর বাই স্কেলার? ইট ইজ এ কোয়ান্টিটি। এখানে বুঝতেই পারছো, ওই যে ভিটা লেখা হয়েছিল, দিস ইজ বাই স্কেলার,
ক্লিয়ার? এইবার আচ্ছা। বোঝা গেছে তো? এবার দেখো ইম্পর্টেন্ট, আমি এখানে চলে আসছি। এই যে আই বাই এ ইকুয়াল টু জে, এই জিনিসটা কি? এইখানে কোন কোন কোয়ান্টিটিগুলো স্কেলার বা ভেক্টর দেখো, আই এবং এ। আই ইজ এ স্কেলার কোয়ান্টিটি, দিস ইজ এ স্কেলার, এস লিখলাম। হোয়াট ইজ এরিয়া? এরিয়া ইজ নট অ্যাট অল এ স্কেলার, ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। কারণ প্রত্যেকটা এরিয়ারই একটা ডিরেকশন থাকে। ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই একটা এরিয়া হরাইজন্টালি রাখলে, এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট, তাহলে এর ডিরেকশন কী হবে? অলওয়েজ এরিয়ার ডিরেকশন হয়, অলওয়েজ এরিয়ার ডিরেকশন হয় পারপেন্ডিকুলারলি ওপরের দিকে। ঠিক আছে, একদম পারপেন্ডিকুলার, ওই প্লেনের সাথে পারপেন্ডিকুলার। যদি এই এরিয়াটা রোটেট করে যায় এরকম হয়, স্যার এই যে ডাইরেকশনের অপশন তো বলা তো হয়। এবার যখন ধরো এইটা এইভাবে রোটেট করে গেল, এটারই ওরিয়েন্টেশনটা যখন এরকম হবে, তখন ওর ডিরেকশন কি হবে না, দিস উইল বি ইটস ডিরেকশন পারপেন্ডিকুলার। দেখতেই পাচ্ছ এটা 90 ডিগ্রি হচ্ছে, হ্যাঁ ওর প্লেনের সাথে 90 ডিগ্রি, এই ক্ষেত্রে এটা ওর প্লেনের সাথে 90 ডিগ্রি। এবার তাহলে এরিয়ার ভ্যালুটা কি হবে? এরিয়া যে ভেক্টর, ওর ম্যাগনিটিউডটা কি হবে? এরিয়া ভেক্টরের ম্যাগনিটিউডটা কি হবে? এটা ম্যাগনিটিউড ইনটু ইউনিট ভেক্টর হয়, তাহলে এর ম্যাগনিটিউডটা হবে ওর এরিয়াটা, যেটা আমরা জিওমেট্রিক্যালি পাই। যদি এরিয়াটা এটা সার্কুলার হয়, তাহলে এটার কি হবে? রেডিয়াস আর হলে পাই আর স্কোয়ার, এটা ওর নিউমেরিক্যাল ভ্যালু হবে। আর ডিরেকশনটা কি হবে? এই যদি এখানে একটা ইউনিট ভেক্টর বলো আই ক্যাপ, এটা এই ইউনিট ভেক্টরের ডিরেকশন হবে ওই প্লেনের সাথে 90 ডিগ্রি দিকে ওর ডিরেকশন। তো এই ক্ষেত্রে এর আই ক্যাপটা কোন দিকে ছিল? এর আই ক্যাপটা ছিল নর্থের দিকে, তাই তো? দেখো ওপর দিকটা নর্থ, ডান দিকটা ইস্ট হলে বাঁ দিকটা ওয়েস্ট হবে, এটা নর্থ। আর এই ক্ষেত্রে আই ক্যাপটা কোন দিকে হবে? এর ক্ষেত্রে আই ক্যাপটা হবে ইস্টের দিকে। ভেরি গুড স্যার, এখানে আমরা ধরে নিচ্ছি ইস্ট ওয়েস্ট নর্থ। এটা বললাম কেন? যাতে তোমরা শুধু পারপেন্ডিকুলারটাকে কোনো ডাইরেকশন বোঝাচ্ছে, তাই জন্য কারেন্ট ডেনসিটিটা কি হচ্ছে? উপরেরটা স্কেলার কোয়ান্টিটি, নিচেরটা ভেক্টর কোয়ান্টিটি। তো দ্যাটস ওয়াই জে ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, because it is a ratio of scalar and vector, that's why j is called a vector। ঠিক আছে, এবং j এর ডিরেকশনটা কি হবে? কারেন্টের ডিরেকশনের সমান। ক্লিয়ার? এবার দেখো, এবার তোমরা ডট প্রোডাক্টের কনসেপ্টে চলে যাও, একদম পরিষ্কার বুঝে যাবে। তাহলে i ইকুয়াল টু কি পাবে? j ইন্টু এ, তাই তো? এবার দেখো দুটো, তার মানে কি j ইজ এ ভেক্টর, J is a vector and A is also vector, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। সো দুটো ভেক্টরের প্রোডাক্ট যখন স্কেলার হয় তখন কি হতে হয়? ওই প্রোডাক্টটাকে ডট প্রোডাক্ট হতে হয়। বিকজ যদি দুটো ভেক্টরের প্রোডাক্ট দুই ধরনের হয়, একটা ডট আর একটা ক্রস। তো যদি ডট প্রোডাক্ট হয় তাহলেই প্রোডাক্টটা স্কেলার কোয়ান্টিটি হবে, ক্রস প্রোডাক্ট হলে কিন্তু প্রোডাক্টটা ভেক্টর কোয়ান্টিটি হয়। আমরা একটু আগে কি বুঝলাম? কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, ইট ইজ নট এ ভেক্টর, সো দিস প্রোডাক্ট মাস্ট বি ডট প্রোডাক্ট। বোঝা গেল? ওয়াই? বিকজ কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এক সেকেন্ড, I is equal to কি হবে? J ভেক্টর এর ভ্যালু A ভেক্টর ইন্টু cos theta. What is cos theta? Theta is the angle between J and A. ক্লিয়ার? কারণ দুটো ভেক্টরের অ্যাঙ্গেলটাকে থিটা বলা হয়। এবার তুমি এখানে দেখো, এটা যদি একটু বুঝতে চাও, ফর এক্সাম্পল জে যদি এরকম হয়, জেও যেদিকে কারেন্ট, যে ধরো কারেন্টটা এইদিকে যাচ্ছে, দিস ইজ দ্য কারেন্টের ডিরেকশন বা জে ডিরেকশন, দুটো তো সেমি ডিরেকশন। আর এরিয়া কোন দিকে? এই ক্ষেত্রে এরিয়াটাও এইদিকে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? কারণ 90 ডিগ্রিতে একদম এইদিকেই হচ্ছে, তো এই ক্ষেত্রে তাহলে আই এর ভ্যালু কি হবে? জে ডট এ, মানে থিটাটা 0 ডিগ্রি হচ্ছে, তাই তো? এই ক্ষেত্রে থিটা ইজ হোয়াট? অ্যাঙ্গেল বিটুইন জে অ্যান্ড, এই ক্ষেত্রে থিটাটা একই দিকে আছে, জে আর এর মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই। তাহলে এই ক্ষেত্রে আই ইকুয়াল টু জে এ কস 0 মিনস 1 হবে।
এই ক্ষেত্রে তাহলে কারেন্টটা ভ্যালুটা ম্যাক্সিমাম পাচ্ছ। এবার যদি ফর এক্সাম্পল এরকম একটা প্লেন হয় যার এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, ফ্লো অফ দ্য কারেন্টের ডিরেকশন এটা, তার মানে এটাই কি হবে, জেড ডিরেকশন হবে। আর এরিয়াটা কোন দিকে হবে, এরিয়া ইজ 90 ডিগ্রি টু ইটস, দিস ইজ দ্য ডিরেকশন অফ এ। তাহলে এই ক্ষেত্রে কারেন্টের ভ্যালু কত হবে, এইখানে খুব মন দিয়ে দেখো, জে ডট এ এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি এই ক্ষেত্রে। তাহলে জে ডট এ cos 90 দ্যাট ইজ 0। তার মানে কি এখানে কারেন্টটা তুমি কি মাপছিলে, দেখো কারেন্টটা ওই সারফেসের ভেতর দিয়ে কতটা যাচ্ছিল। আমরা কারেন্টের কি বলেছিলাম, দ্য কারেন্ট পাসিং থ্রু দ্য সারফেস, তাই তো। তাহলে এই সেকেন্ড এক্সাম্পলে দেখো এই সারফেসের ভেতর দিয়ে কি কোনো কারেন্ট যাচ্ছে, যাচ্ছে না, সারফেসের গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। তো কারেন্ট পাসিং থ্রু দি সারফেস 0, বুঝতে পেরেছো অলওয়েজ, অল অফ ইউ, বোঝা গেছে। আর এই ক্ষেত্রে কি হচ্ছিল, কারেন্ট পাসিং থ্রু দ্য সারফেস, সারফেসের ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছিল, ম্যাক্সিমাম যাচ্ছিল, বোঝা গেছে।